আজ আমার নির্ধারিত বিষয় মব সহিংসতা ও সাম্প্রতিক রাজনীতি। এই বিষয়টি নিয়ে কথা বলব। জনাব এম রাশিদুজ্জামান মিল্লাত, আপনার কাছে একটু আসি। আপনাদের একটি বিবৃতি এই ঘটনাকে কেন্দ্র করে, যে বিবৃতিটি আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করেছেন, সেখানে বলা হয়েছে যে এটি গণতন্ত্র এবং জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ভিন্ন মত থাকতে পারে, কিন্তু শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা থেকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ। একই সঙ্গে প্রকৃত গণতন্ত্রে বহু দলের অস্তিত্ব অনিবার্য। কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক তৎপরতা অব্যাহত থাকবে কিনা সেই রাজনৈতিক দলটি টিকে থাকা নির্ভর করে জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। এখানে হুমকি, হামলা বা হিংসাত্মক আচরণ দ্বারা ভয়ভীতি সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের কার্যক্রমকে থামিয়ে দেওয়া সর্বজনীন বহুদলীয় গণতান্ত্রিক নীতির সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। এই বিবৃতিটি নিশ্চয়ই আপনাদেরই। একটি রাজনৈতিক দলের উপর বারংবার এই ধরনের হামলাকে আসলে আপনি বা কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আবার আসলাম। শরীফ ভাইয়ের সঙ্গে প্রথম এখানে দেখা হলো। আমি আমার দর্শক ভাইদেরকে শুভেচ্ছা জানাই। আপনার প্রথম যে আমাদের রিজভীর যে বিবৃতিটা পড়লেন, এটা সঠিক বলেছেন তিনি। আমি এর সঙ্গে একমত। প্রথম কথা বলতে চাই। এবং দেখেন যে আওয়ামী লীগ আজকে নাই, ফেসিস্ট পালিয়ে গেছে। এক সময় কিন্তু জাতীয় পার্টিও ফেসিস্ট ছিল, মানে আমরা 90 সনে তার পতন ঘটিয়েছি। তারপর আবার তারা সক্রিয় হয়েছে। জনগণ তাদেরকে আস্তে 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 একটা সরকার থেকে নামিয়ে শেষ পর্যন্ত কোন পর্যন্ত আনতে রাখতে পারে সরকার, মানে জনগণের সিদ্ধান্ত নিয়েছে। তো হয়তো আমরা কেউ চাই না, কোনো দলই চায় না, দেশের মানুষও চায় না এখন, এমনকি আওয়ামী লীগের যে সমর্থক যারা ছিল তারাও চায় না আওয়ামী লীগ আর ফিরে আসুক। কারণ আওয়ামী লীগ এতটা মানে অনিয়ম, দুর্নীতি, খুন, রাহাজানি, দেশকে বিনষ্ট করার জন্য যা যা দরকার সব করেছে। সেই জন্য আওয়ামী লীগ চলে যাক সবাই চায়। কিন্তু এদেশের মানুষ তো সবাই এখানে আছে, এবং বাংলাদেশে যারা জন্ম নিয়েছে, জন্মগতভাবে বাংলাদেশী, তারা তো এদেশের মালিক। প্রত্যেকটি লোকই বলে আপনি মালিক, আমি মালিক, উনি মালিক। আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ আছেন তারাও মালিক, আবার যারা রাজনৈতিক দল করছেন তারাও মালিক, কৃষক, শ্রমিক, সবাই। তো এই মালিকদের হাতে ছেড়ে দেওয়া দরকার যে কোন দল থাকবে কোন দল থাকবে না। এটা আমার অভিমত। মালিকরা নির্ধারণ করবে, ডিসাইড করবে যে এই দেশে কোন কোন দল থাকা দরকার আর কে কে আমাদের রিপ্রেজেন্টেটিভ হওয়া দরকার। তারা তাদের মনোনীত প্রার্থীকে তারা সংসদে পাঠাবে আইন প্রণয়ন করার জন্য, এবং তারা সরকার গঠন করাবে সরকার পরিচালনা করার জন্য। রাষ্ট্রটা এইভাবেই অ্যাকচুয়ালি চলার কথা। কিন্তু এখন যে মবক্রেসি চলছে, দেখেন এই মধ্যেই রাজবাড়ী তো এইটা আলোচনা আপনি হয়তো করবেন, বা আমি এর আগেই বলতে চাই আর কি, যে মাজার ভাঙার এটা কিন্তু শুরু হয়েছে 6 মাস 7 মাস আগেও শেরপুরের ঘটনা ঘটেছে। এমনকি আওয়ামী লীগের আমলেও ঘটেছিল 20 সালে একটা, এবং সেখানে মসজিদ থেকে একটা ছেলেকে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের এখন যে মবক্রেসি সংস্কৃতিটা, এটার জন্য আমি দায়ী করব কাকে বলেন আপনি? আমাদের কি ওনার দলকে করব, আমার দলকে করব, বা অন্যান্য দল যারা আছে তাদেরকে করবো? তাদেরকে আমি করব না। আমি করব তাদেরকে যারা শাসনভার গ্রহণ করে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন এবং সরকার। কারণ তাদেরই তো দায়িত্ব। যেমন ধরেন এই যে 28 তারিখে সেই সম্ভবত শরীয়তপুরী হুজুর আর কি, তো তিনি বয়ান করে গিয়েছিলেন, আমি যতটুকু শুনলাম আর কি, বয়ান করে গেছেন যে আমি মা মরে গেলে এটাকে মাজার করবা, একটু উঁচু করবা, এ করবা। সেগুলি হতে পারে ইসলাম পরিপন্থী, বাট এখন তো বুঝেন আর কি যে পীর সাহেবদের হুকুম, তাদের যারা মুরিদ আছে তারা এগুলো গ্রহণ করতে চায়। তো এটা তো তারা 28 তারিখ থেকে এরকম একটা অবস্থা চলছিল, সেটা নিশ্চয়ই প্রশাসনের গোচরে আছে, তারা জানেন, এবং সরকার এ বিষয়ে নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করা দরকার ছিল যে এরকম ঘটনা যাতে না ঘটে। যদি আগের থেকে এই ঘটনাটা মানে যাতে না ঘটে আর একটা প্রোটেকশন না হতো, তাহলে তো আজকে এই ঘটনা ঘটতো না। তাহলে আমি কাকে দায়ী করব? তার মানে যারা
সরকার পরিচালনা করছেন তারা ব্যর্থ, তারা তো এর করতে পারছেন না। এবং কিছু হলেই আপনারা দেখেন মানে ঘটনা ঘটলেই একদল শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই। স্বরাষ্ট্রমন্ত্রী একাই কি দেশ চালাচ্ছে? একা তো চালাচ্ছে না। সমস্ত রাষ্ট্রে যে কয়েকজন আপনার সরকারে যে কয়েকজন আপনার উপদেষ্টা আছেন সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রটা চলছে। তো একা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা তো উনি তো আর একা কিছু করতে পারবেন না। উনি একটা হুকুম দিলেন, কিছু পুলিশ গেল, তারপরে প্রশাসনিক ভাবে কিছু করা হলো না, তখন তো একটা দুঃখজনক ব্যাপার। কিন্তু একটু ম্যানেজ করতে পারবে না। আমরা যখন এই ঘটনাগুলো ঘটছে সেখানে কিন্তু পুলিশও থাকছে, পুলিশ প্রশাসনের লোকজন সেখানে কিন্তু থাকছে, তাদের সামনে কিন্তু ঘটনাগুলো ঘটছে। কিন্তু ঘটনাগুলি আগেই তো আপনি প্রিভেন্ট করতে পারতেন আর কি। যেহেতু 28 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 6 তারিখ, একদম তাই না? 7 দিন সময় গেল, আপনি কি ব্যবস্থা নিলেন? এই জন্যই আপনার দরকার হলো আপনার পাবলিক রিপ্রেজেন্টেটিভ, নির্বাচন দরকার। ওইখানে যদি আজকে একজন এমপি থাকতো, ডেফিনেটলি এই ঘটনা ঘটতো না, আই এম শিওর, বিকজ আমি তো ছিলাম সংসদ সদস্য। এই সুযোগটাই কি কেউ নিচ্ছে? এই সুযোগটা নিচ্ছে। এবং আপনার ওইখানে এই জন্য আমি বলি যে যত তাড়াতাড়ি দ্রুত সম্ভব, আসলে ডিসেম্বরে নির্বাচন হওয়া দরকার ছিল। এখন বলতে পারেন যে কেন আপনারাই তো রাজি হয়েছেন। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তো মানে বাংলাদেশের সবকিছু আদি প্রান্ত সবই জানেন, এবং 17 বছর থেকে সেখানে থেকে তিনি যে সভ্যতায় বাংলাদেশকে ওই রকম সভ্য একটা বাংলাদেশ করতে চান, সেই প্রেক্ষিতেই কিন্তু একটা সরলতায় তিনি কিন্তু একবার বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হওয়া দরকার, এবং সেটা সঠিক ছিল। এবং তারপরে এটাকে আবার যেহেতু আপনার প্রধান উপদেষ্টা বলেছেন যে এপ্রিলে আমরা নির্বাচন দিব, সো মাঝে মাঝে একটা পর্যায়ে নেগোশিয়েট হয়ে ফেব্রুয়ারিতে আমরা নিয়ে আসলাম। তাতে তিনি যেহেতু সহনশীল একটা মানুষ, একটা সভ্যতার ছোঁয়া তার মধ্যে আছে, তিনি চান বাংলাদেশে কোনো রকম মবক্রেসি না হোক, কোনো ধরনের গন্ডগোল না হোক, সবার মধ্যে সমঝোতার মাধ্যমে একটা নির্বাচন হোক। সেই কারণে কিন্তু তিনি হয়তো, আমার ধারণা, এই ফেব্রুয়ারিতে তিনি রাজি হয়েছেন। যে দর্শকের প্রশ্নের সূত্র ধরে একটু জানতে চাই যে বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বা সরকারের যে নির্লিপ্ততা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে, সেটি নিয়ে তো এক ধরনের সংশয় তৈরি হচ্ছে যে নির্বাচন সময় মতো হবে কিনা। সরকারের ভূমিকাটা আসলে কি হওয়া উচিত এসব ক্ষেত্রে? এ সমস্ত ক্ষেত্রে সরকারের ভূমিকা হওয়া উচিত অত্যন্ত কঠোর, কারণ তাদের তো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম নাই। তারা অন্যায়কে আপনার এটাকে প্রটেক্ট করবে এবং ন্যায়সঙ্গত কাজ করবে, তাদের কাজ তো তাই। এছাড়া তো তাদের কোনো রকমের ইচ্ছা শক্তি থাকার স্পষ্ট অবস্থান দেখাচ্ছে না সরকার। এটার কারণটা কি? এটার কারণটা হলো তারা তো ধরেন আছে, মজায় আছে আর কি। আপনার আমি বলবো যে আরো যদি 1 বছর থাকা যায়, 2 বছর থাকা যায়, আমি তো মন্ত্রী থাকলাম। কারণ তারা তো এমনি কোনো অবস্থাতেই জনগণের সমর্থন নিয়ে তার হয়নি। আমরা সকলেই একটা প্রেক্ষাপটে একটা রাজনৈতিক সরকার এখন নাই, একটা অন্তর্বর্তীকালীন সরকার বসাতে হবে, সেই জন্য আমরা সবাই মিলে তাদেরকে বসিয়ে, সেজন্য কি সরকার এই নির্লিপ্ততা যে ফুল রাখি না নির্লিপ্ততা, হ্যাঁ, মানে তারা কোনো ধরনের, উনি ওনার সাথে আমি একমত একদম, যে কোনো অবস্থাতেই তারা যে সমস্ত জায়গায় এই যে মবক্রেসিগুলো হলো, উনি যে বললেন যে প্রেসার গ্রুপ নামে এটাকে প্রমোট করা হয়েছে, 100% না হলে এই মবক্রেসিটা এখন হতোই না। তখনই যদি স্টপ করা হতো, এটা হতোই না। তো তাহলে ওকে, এখন হয় নাই, কালকের পর যে ঘটবে না সেটা কিন্তু আমরা জানি না, হয় নাই, তো তারপরে তো আপনি স্ট্রিক্ট হবেন, ঠিক আছে, এগুলি হয়ে গেছে, কালকে থেকে আমরা এই পদক্ষেপগুলি গ্রহণ করব যাতে করে আর না হয়। তো এই ব্যাপারে তো তারা উদাসীন। কারণ এখন আরো কিছু মনে হচ্ছে যে উপদেষ্টাগণ, তারা তো প্রথম মনে করছিল নির্বাচন হবে না, 3 বছর 4 বছর এরকম, কিন্তু অনেক কিছু শুনেছি আর কি। এখন যেহেতু নির্বাচনের একটা ডিক্লারেশন হয়ে গেছে, এবং আই হোপ নির্বাচনটা হবে, এবং নির্বাচনে প্রধান উপদেষ্টা দৃঢ় সংকল্পবদ্ধ যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, তাহলে তো সময় আর মাত্র আছে 4 মাস 5 মাস। এই 4-5 মাসে আমরা খামাখা, মনও খারাপ, ওরা কাজও করতে চায় না আর কি। কারণ দেশের প্রতি রাজনীতিবিদদের যে আপনার দরদ বা যে দায়বদ্ধতা, এটা কিন্তু ওনাদের আছে বলে আমার মনে হচ্ছে না। এটা আমি বলতে ওনারা হয়তো খুব মনে কষ্ট পাবেন।
আমি তারা খারাপ মানুষ বলবো না, বাট এই ধরনের জিনিসগুলোকে অ্যাড্রেস করার মতো ক্যাপাবিলিটি তাদের নাই। কারণ রাজনীতিবিদ ছাড়া এগুলিকে অ্যাড্রেস করা ইট ইজ কোয়াইট ইম্পসিবল ব্যাপার। এই যে আপনার একটা জিনিস যেমন ধরেন এখানে একটু আগে তো একটু সময় একটু বেশি নেই, তারপর ওনাকে দিয়ে আপনার যেমন ধরেন জামাত ইসলাম, এনসিপিকে নিয়ে কিছুদিন তারা চেষ্টা করলেন যে এটা দল গঠন হোক। আমরা কিন্তু মনে মনে চেয়েছি ঠিক আছে একটা ভালো দল গঠন হোক না, কিন্তু ওরা তো ছোট মানুষ, হয়তো ওরকম ভাবে রাজনীতিটা কিভাবে পরিপক্কতা লাভ করবে সেই বিষয়ে অভিজ্ঞতা কম জন্য অকালেই ঝরে পড়ার মতো অবস্থা হলো। সেই কারণে একটু যারা ব্যাক করছিলেন আর কি, তারাও একটু ব্যাক ফুটে চলে আসতেছেন আস্তে আস্তে যে এদেরকে দিয়ে হবে না। আবার অন্যদিকে মানে জামায়াতে ইসলাম চিন্তা করছেন যে আমাদের তো এখন তো আওয়ামী লীগ নাই, আমরা তো দ্বিতীয় বৃহত্তম দল, এবং সেই হিসাবে আর এখন আমরা মোটামুটি ভাবে তো যে যতদিন এই অন্তর্বর্তীকালীন সরকার আছে ততদিন তো আমরা একেবারে প্রধান দল হিসেবে আমরা নিজের সুবিধা ভোগগুলো করছি। এটা এটা আপাত দৃষ্টিতে, কারণ আমরা তো খুব নমনীয়, আমরা এই বৃহৎ দল হিসেবে আমাদের গাইডেন্স, আমাদের যে প্রধান নেতা তিনি যেভাবে গাইডেন্স আমাদের দিচ্ছেন, আমরা কিন্তু মানে মবের বিরুদ্ধে, শান্তির পক্ষে, এবং যেখানে যেখানে আমাদের লোকরা অন্যায় করছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। আপনাদের লোকদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, কিন্তু সরকার যখন এসব ক্ষেত্রে নির্লিপ্ততা দেখছে সবচেয়ে বড় দল হিসেবে আপনারা কি সেই প্রেসারটা ক্রিয়েট করছেন সরকারকে যাতে সে ব্যাপারে ব্যবস্থা নেয়? আমরা তো প্রেসার ক্রিয়েট করার কি, এই যেমন ধরেন আজকে বিবৃতি দিলেন বা একটা কোনো ঘটনা ঘটলো, আমরা তখন বললাম, সেটা যদি আপনি মানে কর্ণগোচর না করেন, আপনি যদি না শুনেন, আপনারা নিচ্ছেন না এটার যে আপনার শক্তিশালী একটা ভূমিকা রেখে এটাকে অ্যাড্রেস করবেন, এটা করছেন না। না করলে তো আপনার এটা দেশটা একটা বিরাট অবস্থায় পড়ে যাবে আর কি। সেই জন্য আমি একটু জামাত ইসলামকে একটু অনুরোধ করতে চাই এই ইয়ের মাধ্যমে আর কি, আপনার টেলিভিশনের মাধ্যমে, যে ওনারা যে কিছু পিআর করছে না, যে পিআর পদ্ধতি হইতে হবে, তাহলে পার্সেন্টের জন্য যে আপনার অনেকগুলো আসন পাওয়া যাবে, 5%, 10% ভোট পাইলে আপনার 30টা আসন পাবে এরকম, বা 15% পাইলে 45টা আসন পাবে, এরকম একটা চিন্তা ভাবনার তার মধ্যে আছে। ভাই আমি আপনাদের বলতে চাই, দেখেন এই যে এই ইলেকশনের পরে পরে, এই 24-এর ইলেকশনের পরে পরে, এই ডামি ইলেকশনের পরে, তা 2-1 মাস পরে কিন্তু জয় এসে বলছিল যে আপনারা একটা অনুষ্ঠানে আমি দেখেছিলাম যে আপনারা অপেক্ষা করেন, 10 বছরের মধ্যে বিএনপি এবং জামাতের কোনো চিহ্ন থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ তাআলার বিচারকে দেখেন, 10 মাসও কিন্তু জানি তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এই জামাত আপনারা মানে চিন্তা করতে হবে যে এই বিএনপি না থাকলে আপনাদের অবস্থাটা কোন পর্যায়ে যেত। কাজেই জামাতকেও আমি অনুরোধ করতে চাই, এনসিপির যে ছেলেপেলেরা যারা রাজনীতি করতে চায় তাদেরকেও অনুরোধ করতে চাই যে এই দেশটাকে রক্ষা করতে হলে এই সাময়িক লাভের জন্য কোনো কিছু না করে, সার্বিক চিন্তা করে এবং সুদূর প্রসারী বাংলাদেশ যাতে সুন্দর হয় সেই চিন্তা করে একটা নির্বাচন সুষ্ঠু, অবাধ, যাতে নর্মাল পদ্ধতিতে হয়ে মানুষ যাতে তাদের প্রার্থীকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে একটা সুন্দর দেশ গড়তে পারে, তখন এক সময় হয়তো আমরা বিএনপি ক্ষমতা থাকবো, এক সময় এনসিপি থাকবে, এক সময় মানুষ যদি ভোট দেয় তাহলে জামাত থাকবে, আর না সকলে মিলে। আমাদের তো কথাই আছে যে যদি তারপরে ওনারা যদি বিরোধী দলও থাকে, এনসিপিও কিছু আসন পেয়ে থাকে, আমরাও যদি সরকারের ভার পাই, তাহলে তো তাদেরকে নিয়ে আমরা দেশ পরিচালনা করবেন। জনাব রশিদুজ্জামান মিল্লাত, আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গ, সাম্প্রতিক রাজনীতি নিয়েও যেহেতু আলোচনা করব। জামাতে ইসলামী বলছে যে পিআর বাস্তবায়ন না হলে নির্বাচনে অংশ নেবে না। জামাত যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে আসলে রাজনৈতিক সমীকরণটা কোন দিকে যাবে? আপনি লিখে নিতে পারেন, তারা এই পিআর করতে করতে 300 আসনে তারা ইতিমধ্যে নির্বাচন শুরু করে দিয়েছে, এবং নির্বাচন শুরু করে দেওয়া মানে তাদের প্রার্থী সবগুলোকে তো দেওয়া হয়েছে 300 আসনে। এবং এখন আপনি শুনলে হাসবেন আর কি, আর কিছু কিছু মহিলা মানে জামাতের আর কি, উইথ ডিউ রেসপেক্ট উইথ মহিলা টু দ্য মহিলা, তারা বোরকা পরে পরে যাচ্ছেন বিভিন্ন বাড়িতে বাড়িতে। আমার এলাকাও হচ্ছে এরকম যে ধরেন অশিক্ষিত মহিলারা তো ধরেন একটু ধর্মভীরু বেশি হয়, তাদেরকে বলছে যে
এবার কিন্তু দাঁড়িপাল্লায় ভোট না দিলে যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে কিন্তু আখেরাতের রাস্তা ক্লিয়ার। তো এরা তো অশিক্ষিত মানুষ, এরা তো বুঝে যে আচ্ছা উনি বলছেন একটা শিক্ষিত মহিলা, উনি বললেন জামাতের মহিলা হতেও পারে, এইভাবে মোটিভেট করতেছেন ফর দ্য ইলেকশন, মানে যাতে করে তাদের প্রস্তুতি কিন্তু 100% আছে আর কি। এবং তারাই প্রথম কিন্তু নির্বাচনের কথা বলেছিলেন, ওই জন্য বললেন যে দ্বিচারিতা, মানে একবার এক এক কথা বলা আর কি। যেমন ধরেন ডক্টর শফিক, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানিত একজন ব্যক্তি, উনি তারেক রহমানের সময় দেখা করে এসেছিলেন এবং তিনি এসেও বলেছিলেন যে এই টোটাল এই 5 আগস্টের মাস্টার মাইন্ড হলেন জনাব তারেক রহমান। তিনি নিজে বলেছেন, ভিডিও আছে। আবার এখন আমাদেরকে ডিজোন করছি, আমরা মানে এটা চাচ্ছি না, ওটা চাচ্ছি না। জামাতের পক্ষ থেকে এই জন্য আমি বলবো জামাতকে, আমি এই জন্য আমি একটু আগে অনুরোধ করলাম আর কি, যে আপনারা ইউ থিঙ্ক ইউরসেলফ, আপনারা যদি কোনো কিছু না হয়, দেশে যদি একটা হট্টগোল হয়, যদি ইলেকশন না হয়, সাফারার কিন্তু আপনারা বিষয় মানে এর আগে আপনাদের নিবন্ধন ক্যান্সেল ছিল। জুলাই জাতীয় সনদ চাচ্ছে জামাত, তারা বলছে এর আইনগত ভিত্তি চাই। এই সরকার কি আসলে আইনগত ভিত্তি দেবার এই সরকার আইনগত ভিত্তি দেওয়ার অধিকার তাদের নাই। এগুলি আইনগত ভিত্তি দিবে আপনার জাতীয় সংসদ, নির্বাচিত সংসদই দিতে পারে এগুলি। তবে এগুলির একটা মানে সমঝোতা হওয়া দরকার যে এই জিনিসগুলোকে আমরা বৈধতা দিব, সে বিষয়ে তো আমরা তো প্রস্তুত রয়েছি। এবং যেগুলিতে আমরা একেবারেই প্রযোজ্য নাই দেশের জন্য, সেগুলিতে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। এবং এইটার মধ্যেই সবার মত তো আর এক হবে না, সব রাজনীতি দলের ভিন্ন দলের ভিন্ন মত, সেই তার মধ্যেই এই দেশটা কিভাবে ভালো চলে কম্পারেটিভলি দেন বিফোর, এবং স্লোলি এটাকে রিফাইন করে একটা ভালো দেশে পরিণত করা যায়, সেটার জন্য আমরা একটা নির্বাচিত সরকারের সময় এই সবকিছুই আপনার সংসদে এটাকে আপনার অন্তর্ভুক্তি করতে হবে। যদি এই জুলাই সনদকেও আপনি আইনগত ভিত্তি দিতে হয়, সেটাও দিতে হবে আপনার জাতীয় সংসদে। এই সরকার সেটা আসলে এই সরকার মানে আইনগতভাবে দিতে পারেন না আর কি, তবে এটা মতামত তারা দিতে পারেন, সেই মতামত সবাই মানবেও আমার বিশ্বাস। কারণ এটা গণঅভ্যুত্থানের পরে সবার সঙ্গে ঐক্যমত কমিশন আলোচনা হয়েছে এবং সবাই একটা ঐক্যমত হয়েছে। আর যদি মানে যারাই সরকার গঠন করবে, যারা মেজরিটি থাকবে, তারা যদি না করে, তাহলে মানুষ তো তাদেরকে আবার অপছন্দ। মিলাদ ভাই, একেবারে 2 মিনিট সময় আপনার জন্য। ডাক্তার জাহিদ বলেছেন যে কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। আমরা জানি 1 মাসে 4টি সপ্তাহ, এই কয়েক সপ্তাহের আসলে সংখ্যাটা আমরা কবে পাবো? না, 1 মাসে 4টি সপ্তাহ, বাট সপ্তাহ কয়েক সপ্তাহ, আপনি 3 সপ্তাহ বলতে পারেন, 5 সপ্তাহ বলতে পারেন, 8 সপ্তাহ বলতে পারেন। সেটা সংখ্যাটা সুনির্দিষ্টভাবে কবে জানবো? সুনির্দিষ্টভাবে তো আমিও বলতে পারবো না, কিন্তু আমার ধারণা তিনি নভেম্বর এন্ড অথবা ডিসেম্বরের প্রথম দিকে আসবেন, যাতে করে ইসি থেকে ঘোষণা, আমাদের নির্বাচনের কি বলে এটা, নির্বাচনের যে তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণা সঙ্গে সঙ্গে আসবে। তার মানে ইলেকশনের অনেক আগেই তিনি আসতেছেন, অর্থাৎ সেই প্রস্তুতিটা আসলে মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে, অনেক সময় পাওয়া যাবে। এবং সেই সময় আসলে দেশের পরিস্থিতিটা আপনারা কি রকম প্রত্যাশা করছেন নির্বাচনের আগ মুহূর্তে? আমরা আশা করব যে আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালোভাবে এটার অ্যাক্ট করবেন এবং সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আসে। সেই সঙ্গে ইসি কেও আমরা অনুরোধ তো করবই, ইসি গ্রহণ করে, তখন তো ইসির আন্ডারে সব থাকবে। এবং সেই সঙ্গে সেনাবাহিনী যেহেতু প্রায় 80,000 সৈনিক তারা দিবেন এবং ডিপ্লয় করবেন, এবং তারা হয়তো আরো কিছু মেজার্স নেবেন, কারণ সেনাবাহিনী চায় দেশটা শান্তিতে ফিরে আসুক, তাদের অভিভাবক আসুক, এটা তারা ভালোভাবে চায় আর কি। সেই কারণে আমি মনে করি যে তখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে। আচ্ছা, ওনার একটা কথা আমি বলে শেষ করে দিই আর কি। উনি বলেছেন যে, আপনি বলেছিলেন যে 3 মাসে যে দেশগুলি 3 মাসের মধ্যে ইলেকশন হয়েছে, এটা কিন্তু বাংলাদেশেও তাই হয়েছিল, শুধু শ্রীলঙ্কা নয়। বাংলাদেশে আপনার 90-এর অভ্যুত্থানের পরে 3 মাসের পরে যে ইলেকশনটা হলো, তারপরে 91-এর যে আমাদের গভর্নমেন্টটা ছিল, দ্যাট ওয়াজ দ্য বেস্ট গভর্নমেন্ট এভার ইন বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ।